যারা জনগণের ভোটে মানে না তারা গণতন্ত্র মানে না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা জামায়াতুল ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে বর্তমান সরকারও সেই পথে হাঁটছে, তাই গণভোট না মানলে এই সরকারকে মানা যাবে না। বিকেলে নগরীর বান্থ রোডস্থ হেমায়েতুদ্দিন কেন্দ্র ঈদগাহ মাঠে 11 দলীয় বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। ক্ষমতায় বসার পর বিএনপি জনগণের কাছে করার প্রতিজ্ঞা ভুলে গেছে উল্লেখ করে আমির বলেন, সংসদে সংবিধান সংশোধনের নামে বিশেষ কমিটি করে জাতিসংঘে প্রতারণা করছে সরকার। যে গণভোটে 70% মানুষ রায় দিয়েছে তা মানতে জনগণই সরকারকে বাধ্য করবে বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। বরিশালবাসীর প্রাণের দাবি যে এটা সোহেল আইনে উপনীত হবে, সরকার এই ব্যাপারে কোনো কথা বলে না। সরকারি দলের এমপিরাও কোনো কথা বলে না। কেন তারা বলে না? কেন তারা জোরে আওয়াজ তুলে না? বোলা বাংলাদেশের অংশ, কিন্তু বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন। বোলাবাসীর প্রতি এটা কোনো দয়া নয়, দাক্ষিণ্য নয়, করুণা নয়। বোলাবাসীর ন্যায্য পাওনা একটা ব্রিজ, সেই ব্রিজ এখনো হয়নি কেন? তার সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি কেন? এক থেকে এখনো উঠে নাই কেন? এই সব কিছুর জবাব আমরা জানতে চাই সরকারের কাছ থেকে। আবহাওয়া পরিস্থিতি, উজানের ঢল ও টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর বিভাগের 5 জেলা, সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা রয়েছে। আগামী কয়েকদিনে তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হতে পারে। সিলেট অঞ্চলে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় টেকনাফে সর্বোচ্চ 117 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। পাশাপাশি ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির প্রভাবে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোর পানি আরও বাড়তে পারে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দেশ ও জনগণের জন্য বিএনপি রাজনীতি করে, কারণ দলটি জনগণের দ্বারা নির্বাচিত সরকার। সেজন্য বিএনপি দেশের যে কোনো বিপদে আপদে সবসময় মানুষের পাশে থাকবে। এটি বিএনপির আদর্শ, উদ্দেশ্য ও অঙ্গীকার। সকালে কক্সবাজারের পেকো উপজেলা পরিষদ প্রাঙ্গণে গৃহহীন 100 পরিবারের মাঝে ঘরের সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বন্যায় শুধু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নয়, কৃষকদেরও কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক দেওয়া হবে। কৃষি উপকরণ, সার, বীজ, কীটনাশক সহ সকল কিছু দেয়া হবে। যারা গবাদি পশু এবং মৎস্য চাষের লিপ্ত ছিলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরও আমরা জরিপ করে পরিসংখ্যান নিচ্ছি, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা হবে। এইভাবে সমস্ত জায়গায় এই স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সকল কিছু এবং রাস্তাঘাট যেখানে যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সব কিছু আমরা জরিপ পরিচালনা করে সেগুলো মেরামতের ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। জাতীয় জুট মিলকে আওয়ামী লীগ ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজেও শুক্র শনিবারে কাজ করেন উল্লেখ করে তিনি আরও জানান, সবাই মিলে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র বেসিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। এই সময় বস্ত্র, পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সচিব শরফ উদ্দিন আহমেদ চৌধুরী, সিরাজগঞ্জের ডিসিএসপি সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। এবার আস্তে আস্তে জুট মিল ধ্বংস হয়ে গেল। আর পাকিস্তানে যেখানে জুট নেয়, পাকিস্তানে জুট মিল ফ্লারিশ করছে। এই দলটা শুধু 17 বছরে ক্ষতি করে নাই, এই দলটা এই দেশের জন্ম লগ্ন থেকেই ক্ষতি করে চলে গেছে। জুলাই আন্দোলনের শহীদ খুলনা বিশ্ববিদ্যালয়ের 19 ব্যাচের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর
দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে অদম্য বাংলা চত্বরে জুলাই আন্দোলনের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মুস্তাফিজুর রহমান। এই সময় উপস্থিত ছিলেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল আলম মনা, বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এই সময় তারা জুলাই আন্দোলনে ছাত্রদের নানা স্থির চিত্র দেখেন। এরপর তারা অদম্য বাংলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জুলাই বিপ্লব থেকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, ২০ বছরের নির্যাতন নিপীড়নের ইতিহাস কখনো ভুলে যাওয়া যাবে না। তিনি দাবি করেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে এবং জনগণের রায় বিএনপি ক্ষমতায় এসেছে। শনিবার সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে জেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্যাতন নিপীড়ন সেই কথা যেন আমরা কখনোই ভুলে না যাই। আমরা যেন সেটা আমাদের মাথায় রাখি। ক্ষমতায় আছি বলে নানা মোহে নানা রকম ক্ষমতার আনন্দে আমরা যেন আমাদের এই ২০ বছরের যন্ত্রণাকে আমরা ভুলে না যাই। জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে অদম্য জুলাই মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর চৌমুহনী পৌরসভার কাছেরি বাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা শিবির এর অফিস সম্পাদক ইয়াকুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি মশিউর রহমান ফাহাদ ও দাউদ ইসলাম। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোটের রায় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখার উদ্যোগে অদম্য জুলাই মিছিল অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কাছেরি বাড়ি মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী সড়কের গুরুত্বপূর্ণ সড়ক চৌমুহনী শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা শিবির অফিস সম্পাদক ইয়াকুব আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তর শাখা সভাপতি মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি মশিউর রহমান ফাহাদ ও দাউদ ইসলাম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নাগরিক সেবা আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করতে চালু হয়েছে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ। নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই অ্যাপের মাধ্যমে সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডের নাগরিকরা রাস্তাঘাট, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়ক বাতি জলাবদ্ধতা সহ 10টি বিষয়ের ছবি সহ সরাসরি অভিযোগ জানাতে পারবেন। এছাড়া জরুরি সেবা এবং বিভিন্ন প্রত্যয়নপত্রের আবেদন এবং জনপ্রতিনিধিদের যোগাযোগের তথ্য এতে যুক্ত করা হয়েছে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দির পলায়নের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে 3 মেট্রোন ও 4 নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে পলাতক বন্দীকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক ও মুখপাত্র জান্নাতুল ফরহাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। গত বৃহস্পতিবার বিকেলে প্রায় 40 জন নারী বন্দীকে দিয়ে
কারাগারের ভেতরে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। এই সময় দায়িত্বে থাকা মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে 21 বছর বয়সী মোসাম্মদ রিম্পা নামের এক বন্দী পালিয়ে যান। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে একজন সাজাপ্রাপ্ত বন্দী পালানোর ঘটনায় মামলা হয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের শিক্ষার্থীর মেধাবী। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পড়াশোনা করতে আসবে বাংলাদেশে, সেভাবেই বিশ্ববিদ্যালয় তৈরি করা হচ্ছে। দুপুরে সদর উপজেলার অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ট্রল বা অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে প্রশ্রয় না দিয়ে লেখাপড়া মান উন্নয়ন করে যাবে। শিক্ষার ভাবনাকে বাদ দিয়ে যারা উচ্ছৃঙ্খল কথা বলে, সমাজকে উস্কানি দিতে চায়, এই তরুণ প্রজন্ম ব্যর্থ করে দিবে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। যত ট্রোলিং করেন না কেন, যে যত অপবাদই করেন না কেন, আমাদের সঠিক দায়িত্ব থেকে আপনারা বিচ্যুত করতে পারবেন না। 2001 সাল থেকে 2006 সাল দেশমাতা বেগম খালেদা জিয়ার সময় এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলাম, আর আজকে তারই জ্যেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানের আন্ডারে আমি দায়িত্ব পালন করছি। কি করে আপনারা ভাবতে পারেন যে অন্যায়কে প্রশ্রয় দিতে আমাকে নির্দেশ দেওয়া হবে? নিশ্চয়ই না। আপনারা আপনাদের অবস্থানে কঠিন থাকুন, লেখাপড়া আমাদের করতেই হবে এবং তার মান উন্নয়ন আমাদের করতেই হবে। সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অভিযান চালিয়ে 189 বোতল উইনকারেক্স ও 4 বোতল ফেন্সিডিল সহ এক ব্যক্তি গ্রেপ্তার করেছে র্যাব 6। উপজেলা নওপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব 6 সিপিসি 1 সাতক্ষীরা কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিয়াদ জানান, ভোর 4:45টার দিকে দেবহাটা উপজেলার নওপাড়া এলাকায় মোহাম্মদ আমিনুর রহমানের বাড়িতে সাতক্ষীরা র্যাব 6 সিপিসি 1-এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার হওয়া মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ভোলায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে র্যাব ও পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জয়নাল আবিদিনের নেতৃত্বে শহরের কয়েকটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা করে 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জয়নাল আবিদিন জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে 2টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোট 2 লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাদের প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের অনিয়ম পরিলক্ষিত হয়। তাৎক্ষণিকভাবে তারা অভিযোগ স্বীকার করায় তাদেরকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা করে, মোট 2টা প্রতিষ্ঠানকে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিকের বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নে বেড়ি বাঁধ ভেঙে অন্তত 3টি গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার বিকেলে তালুকদার গ্রামের পাশের বেড়ি বাঁধ জোয়ারের তীব্র স্রোত ও ঢেউয়ের আঘাতে ভেঙে গেলে মুহূর্তেই 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। অনেক স্থানে 2 থেকে 3 ফুট উচ্চতায় জোয়ারের পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, কয়েকদিনের টানা বৃষ্টি অস্বাভাবিক জোয়ারে আগে থেকে দুর্বল হয়ে পড়েছিল বেড়ি বাঁধটি। রাতের জোয়ারে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তারা। এখন আজকে দুপুর বেলা আমাদের ভাত খাওয়ার টাইমে বন্যা প্লাবিত হয়ে গেছে। জনগণ কোনো খোঁজ খবর নেয় না, আর চাইতেও আসে না তারা। আমার কাছে অনুরোধ করি, আমি বেড়ি টাকা যদি মানুষ যদি আগে জন্য টাকা বার হইব।
টানা ভারী বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পায়। কাপ্তাই বাঁধের 16টি জলকপাট আংশিক খুলে দিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কর্তৃপক্ষ। আজ সকাল 11:30 জলকপাট খুলে প্রতি সেকেন্ডে প্রায় 9,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট চালু রেখে আরও 32,000 কিউসেক পানি বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে নিষ্কাশন করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণ রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সময় রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। টানা ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় প্রায় 5,000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করা হয়েছে। একটি ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এমন মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। অবৈধভাবে খাল দখল এবং পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, যে সমস্ত ঘের মালিক ব্যক্তি স্বার্থে খালের মধ্যে নেট পাটা স্থাপন করে পানি চলাচলে বাধা সৃষ্টি করছেন, তারা নিজ উদ্যোগে এইসব নেট পাটা অপসারণ করবেন, অন্যথায় তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দুপুরে সাতক্ষীরা বাইপাস সড়ক সংলগ্ন খাল পরিষ্কার অবৈধ নেট পাটা অপসারণ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে খাল পরিদর্শন করেন এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত কার্যকরভাবে অভিযান পরিচালনার নির্দেশনা দেন। কতিপয় ঘের মালিকের কথা আসছে যে তারা চিংড়ি চাষের জন্য অনেক মানুষের দুর্ভোগের কারণ হয়ে যাচ্ছেন, বিশেষত এখন বর্ষাকাল। আমি সবার কাছে উদাত্ত আহ্বান রাখবো যে আপনারা নিজ দায়িত্বে ঘেরের যে রাস্তাগুলো ওপেন করে দেওয়ার কথা, আমাদের যে ড্রেনেজ গুলোর মুখগুলো ওপেন রাখার কথা, খালের মুখগুলো ওপেন রাখার কথা, এগুলো আপনারা করে দিবেন। ঢাকার ধামরাইয়ের চৌহাট ইউনিয়নের রাজাপুর বেগম আনোয়ারা গার্লস কলেজে গভীর রাতে নাইট গার্ডকে হাত পা বেঁধে ও দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে নগদ টাকা, 3টি ল্যাপটপ সহ প্রয়োজনীয় কাগজপত্র লুট করেছে দুর্বৃত্তরা। কলেজের অধ্যক্ষ এটিএম জহির রায়হান জানান, গভীর রাতে 7 থেকে 8 জন মুখোশ পরে কলেজে প্রবেশ করে তারা নাইট গার্ডকে অস্ত্রের ভয় দেখিয়ে চাবি নিয়ে বিভিন্ন রুমে ঢুকে 3টি ল্যাপটপ, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। কাউলিপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক আজহারুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুজনে পাহারা দিছে আর আমার করতে জানাই যেখানে থাকি নাহলে খুব আমার একটা বাড়িও মাছ। হাত পা বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে চাবি নিয়ে যায় এবং আমার অফিসের তালা ভেঙে অফিসের 3টা আলমারি ভেঙে সেখান থেকে আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র, কলেজের জিনিসপত্র নিয়ে যায়। মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গাজীপুরের কালিয়াকৈরে মাদক বিরোধী আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11:30টার দিকে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আয়োজনে কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা HM ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার ওসি শহীদুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। পরে প্রায় 2000 নেতাকর্মীর অংশগ্রহণে একটি মাদক বিরোধী র্যালি ঢাকা টাঙ্গাইল মহাসড়ক আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে কালিয়াকৈর বাস টার্মিনালে গিয়ে শেষ হয়। যৌথভাবে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে আইনকে সংশোধন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অর্থাৎ আমরা যদি মাদককে নির্মূল করতে না পারি তাহলে আগামী দিনের যে প্রজন্ম, যারা ভবিষ্যৎ প্রজন্ম, তারা নিঃশেষ হয়ে যাচ্ছে। সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AJM জাহিদ হোসেন বলেছেন,
তুলা থেকে তেল, সুতা, কাপড় সহ বিভিন্ন সামগ্রী তৈরি হয়। এটি একটি অর্থকরী ফসল। তুলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুনের সভাপতিত্বে তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক চারা বিতরণ, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক শিক্ষার্থীদের বাঁচে শিক্ষাবৃত্তি ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সময় তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল করিম, রংপুর বিভাগীয় উপপরিচালক জাফর আলী, ঠাকুরগাঁও জোনের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন। শনিবার দুপুরে শহরের শিশু একাডেমি মিলনায়তনে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা বিএনপি সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মনিরুজ্জামান মনির, কার্যকরী সভাপতি আব্দুস সবুর মিয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা দেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে শিক্ষকদের ন্যায্য অধিকার মর্যাদা নিশ্চিতের পাশাপাশি তাদের পেশাগত উন্নয়ন এবং স্মার্ট শিক্ষা ব্যবস্থার বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানান। শেরপুর পৌরসভার দীর্ঘদিনের পুরনো ডাম্পিং ময়লা আবর্জনার জায়গাটি রূপ নিয়েছে বৃক্ষ উদ্যান। সারা দেশে আগামী 5 বছরের প্রধানমন্ত্রীর 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এরই ধারাবাহিকতায় পৌর শহরের আমুলকুড়া বিল এলাকায় 2 একর জমিতে ফলজ, বনজ ও ঔষধি প্রায় 600 গাছের চারা রোপণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলার প্রশাসক ফরিদা ইয়াসমিন। এই সময় শেরপুর জেলা পুলিশ সুপার AKM জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা, পৌরসভা নির্বাহী কর্মকর্তা আবুল লাইস মোহাম্মদ বজলুল করিম উপস্থিত ছিলেন। গাজীপুরের কাশিমপুর 4 নম্বর ওয়ার্ডের বেশ কিছু এলাকায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সাংবাদিকরা। মানবিক উদ্যোগের অংশ হিসেবে প্রায় 300 পানিবন্দী পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী তুলে দেন কাশিমপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য হুমায়ুন কবির তালুকদার সহ আরও অনেকেই। এই সময় মাইটিভির কাশিমপুর প্রতিনিধি হুমায়ুন কবির তালুকদার বিত্তবানদের আহ্বান জানিয়ে বলেন, দুর্যোগের এই সময়ে সম্মিলিত উদ্যোগে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে পারে। ঢাকার ধামরাই উপজেলার সোমবাগ ইউনিয়নের দেপাশাই দত্তখোলা গ্রামে শুক্রবার রাত 12টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী শাইনুর ইসলাম জানান, বাড়ির গ্রিল কেটে ঘরের ভেতর প্রবেশ করে প্রথমে একটি থেকে মালামাল লুট করে অন্য ঘরে আসলে বিষয়টি বাড়ির সদস্যরা টের পায়। পরে তারা চিৎকার দিলে ডাকাতরা অস্ত্র দিয়ে হাতে এবং শরীরে আঘাত করে পালিয়ে যায়। ধামরাই থানার ওসি দেবাশিস রানা জানান, জিজ্ঞাসাবাদের জন্য 2 জনকে আটক করে থানায় আনা হয়েছে। শাইনের বাড়িতে আসলাম, এসে ঘটনাস্থলে শুনে দেখি যে তার বাড়িতে 2 জন লোক প্রবেশ করে 2 ভরি স্বর্ণ অলংকার, 3 থেকে 3.5 লক্ষ টাকা তা নিয়ে গেছে। শেরপুর 1 সদর আসনের সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলামকে বর্ণাঢ্য আয়োজনে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে শেরপুর সদর উপজেলার গাজীর খামার উচ্চ বিদ্যালয় মাঠে গাজীর খামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়। গাজীর খামার বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ সামিউল আলম টোটনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম। ঝিনাইদহের মহেশপুর জলিলপুর আলিম মাদ্রাসার পুনর্মিলনী অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জলিলপুর আলিম মাদ্রাসায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী এবং মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হাইক অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ মাদ্রাসা প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ 3 আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান। এই সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ আব্দুল হাই, ATM খায়রুল আনাম, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি সারোয়ার হোসেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের নিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভূঁইয়াকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সদস্যদেরকেও সংবর্ধনা দেওয়া হয়। রূপগঞ্জ ইউনিয়নের ব্রাহ্মণখালী এলাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ ইউনিয়নের বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসী ফুল দিয়ে নিয়োগপ্রাপ্ত প্রশাসক নূর নবী ভূঁইয়া সহ সকল সদস্যকে সংবর্ধনা দেয়। রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি হাবিবুর রহমান বাবুল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
রূপগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাল্লাহ রূপগঞ্জ ইউনিয়নকে স্বপ্নের রূপগঞ্জে আমি করব ইনশাল্লাহ। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার সভাপতি বলছে আমি আপনাদের সবার সহযোগিতা নিয়ে আগামী 1 মাসের মধ্যে রূপগঞ্জ ইউনিয়নের মাদক থেকে আমি চেষ্টা করব তৃণমূল থেকে শেষ করার জন্য। দীর্ঘদিন অসুস্থ থাকার পর সাংবাদিক আনজারুল হক মারা গেছেন। শনিবার ভোর 4টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 52 বছর। তিনি দৈনিক মানববন্ধন পত্রিকার পীরগঞ্জ উপজেলার প্রতিনিধি এবং পীরগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। সহকর্মীদের কাছে তিনি একজন সৎ, নির্ভীক ও আপোষহীন কলম যোদ্ধা হিসেবে পরিচিত ছিল। তার মৃত্যুতে রংপুরের পীরগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। ফেনীর ছাগলনাই উপজেলার পাঠাননগর ইউনিয়নের শিরুলিয়া চৌধুরী বাড়ি রওশ আরা বেগম চৌধুরানী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামসুল হক মিয়াজিকে 50 বছর দায়িত্ব পালনের পর রাজকীয়ভাবে বিদায় দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর 95 বছর বয়সী ইমামকে ফুল সজ্জিত ঘোড়ার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সঙ্গে ছিল যুবকদের মোটরসাইকেল বহর। এই সময় গ্রামের মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে বিদায় জানান। সম্মাননা হিসেবে দেওয়া হয় নগদ 3 লাখ টাকা ও বিভিন্ন উপহার। মাওলানা শামসুল হক 1976 সাল থেকে টানা 50 বছর ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। আমার মুসল্লির সম্মানিত মুসল্লি ওনার খুশি দিয়েছে যে বিদায় না, আমি যে অল্প আমার দক্ষিণ পাশে আমার অল্প আমি বিদায়, আমি বিদায় চাইলেও আমি ওনাদের কাছে আমি ইনশাল্লাহ আসবো, থাকবো। আমি প্রতি সাপ্তাহিক যেন জুমার নাম রাখা খুঁজতে পেরেছি, আল্লাহ পাক তো আমাদের দান করেন। আলহামদুলিল্লাহ, হুজুর সর্বাধিক দিয়ে সহযোগিতা করতেন। উনি সব চাইতে ভালো মানুষ। উনি শুধু খতিব হিসাবেই ছিলেন না, উনি আমাদের সবার শিক্ষক ছিলেন। আমাদের বাড়িতে অনেকে মাদ্রাসায় পড়ছে। উনি বিনা খরচে, বিনা পয়সায় উনি সব সময় সবাইরে শিক্ষাদান করছেন। ওনার দাদা 80 থেকে 81 বছর এখানে ইমামতি করেছেন। ওনার দাদা প্রায় 60-65 বছর এখানে ইমামতি করেছেন। এই আমাদের আমরা সুন্নি আলেম পাওয়া অনেক মুশকিল। আলহামদুলিল্লাহ ওনারা বংশ অনেক ক্রমে সুন্নি, ওনাদের কারণে আমাদের এলাকাটা সুন্নি অধ্যুষিত হয়েছে। উৎসবমুখর পরিবেশ, হাজারো দর্শকের উপস্থিতিতে ঢাকার নবাবগঞ্জ অনুষ্ঠিত মরহুম সানাল মাদপুর স্মৃতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাগুরা জেলা মহিলা দলকে 2-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ঢাকা জেলা মহিলা দল। ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 11 সনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিম। মাননীয় সংসদ সদস্য আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি এবং মাগুরা জেলার মহিলা দলের